হাবু উপসর্গে ঝরল আরও ৯ শিশুর প্রাণ। গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় আসছে রোগী। টিকা নেয়ার পরও আক্রান্ত অনেকে। গাফিলতি খতিয়ে দেখতে হচ্ছে তদন্ত কমিটি। অভ্যুত্থানকারীদের হত্যায় শেখ হাসিনার নির্দেশের কল রেকর্ড জুলাই জাদুঘরে উন্মুক্ত হবে অগাস্টের শুরুতে। পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং সম্পন্ন। পরীক্ষা নিরীক্ষার পর উৎপাদন শুরু। দেশীয় জ্বালানি আহরণ বাড়াবে সরকার। বড়পুকুরিয়া খনি পরিদর্শন মন্ত্রীর। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। সংরক্ষণে বিনামূল্যে দেয়া হবে ২০ কোটি টাকার লবণ। পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালুর ঘোষণা মন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন করে কারিকুলাম সাজানো সময়ের দাবি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় তারেক রহমান বলেন, স্কুল থেকেই বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। পরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সরকার প্রধান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে কোনো কিছুই টেকসই হয় না। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গঠনে নানা কাজে ব্যস্ততার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান। সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না এলে টেকসই কোনো কিছু গড়ে উঠবে না। সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে। কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়। আরেক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রাজনৈতিক পক্ষপাতের সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সরকার প্রধান দেশে নতুন কারিকুলাম সাজানোর যৌক্তিকতা তুলে ধরেন। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও জানান তারেক রহমান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। প্রচুর মেধাবী মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ১৬ বছর ও অন্তর্বর্তী সরকারের আমলে বারবার পোস্টমর্টেম হয়েছে শিক্ষা কারিকুলামে। স্থায়ী কারিকুলাম না থাকায় বিপাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। এই অবস্থায় দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি ভুক্তভোগীদের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন, সংস্কার করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ চলছে। শাহিনুর রহমানের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতা ভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ছক। বারবার বদলে যায় পলিসি। আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনে সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয় শিক্ষার মাঠের গিনিপিগ। বছর ঘুরতেই বদলে যায় কারিকুলাম। হিসাব মেলে না পাঠ্য বইয়ের ভেতরে বাইরে। প্রত্যেক বছর আলাদা কারিকুলাম এসেছে। আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। 25 বছর পর আমাদের দেশীয় বা আন্তর্জাতিক বাজারে কোন মার্কেটগুলো, কোন জবগুলো বা ক্যারিয়ারগুলো বেশি আমাদের ফলপ্রসূ হবে, সেই অনুসারে যেন কারিকুলাম বানায়।
প্রচ্ছদ থেকে শুরু করে ইতিহাসের অনেক চরিত্র বদলে গিয়ে সেখানে এখন স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের দেয়ালচিত্র বা গ্রাফিতি। আবার বিজ্ঞানের সেই বিতর্কিত বিবর্তনবাদ এখন শুধু ইতিহাস, তার বদলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন আর আমাদের চারপাশের বাস্তব বিজ্ঞান। এদিকে সপ্তম শ্রেণীর বিতর্কিত শরীফার গল্প বা ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় বাদ দেওয়া হয়েছে। 2026 সালের পাঠ্য বইয়ে প্রতিটি ক্লাসে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লব আন্দোলন, ছাত্র জনতার কথা ও ফ্যাসিবাদী অবসানের তথ্য। ইতিহাস ও বাংলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও 1990-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে শেখার পদ্ধতিকে আরও আধুনিক ও মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পাঠানো হয়েছে লাইফ সাপোর্টে। ফের নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত এনসিটিবির কর্মকর্তারা। পয়লা নম্বর 26 থেকে পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু করব এবং এটাও আমরা আশা করছি যে 15 জনের মধ্যে আমরা আমাদের যে প্রিন্টিং এর যে কাজটা সেটা শুরু করব। আশার বাণী শোনালেন নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন বিশ্বমানের শিক্ষার সাথে তাল মেলাতেই করা হচ্ছে নতুন শিক্ষানীতি। যেহেতু আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্টদের পাইলটিং করব, 6 মাসের পাইলটিং করব। 6 মাসের পাইলটিংয়ের পর ভুল ত্রুটিগুলো ধরে তারপর এটা মাস স্কেলে যাবে। আমাদের পিটিআইগুলোতে ওই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করে দেব। বিশেষজ্ঞদের মতে দক্ষ জনবল আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন আমূল পরিবর্তন সম্ভব না। শিক্ষাক্রমের আলোকে কারিকুলামের ভিতরে দেখে পরিমার্জনের জায়গাটা ঠিক করতে পারেন যে এই জায়গায় আমার পরিবর্তন হতে হবে, সেটা আপনি আইডেন্টিফাই করে রাখেন। বিশ্লেষক, শিক্ষক বা শিক্ষার্থী সবাই এক বাক্যে বলছেন শিক্ষা ব্যবস্থা কোনো রাজনৈতিক ল্যাবরেটরি নয়। শিক্ষা খাতের এই সংকট কি কাটবে সচিবালয়ের আশ্বাসে, নাকি এনসিটিবির বিশেষজ্ঞহীন আমলাতান্ত্রিক জটে আটকে থাকবে ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন কোটি শিক্ষার্থীর। খামখেয়ালি আর ভুল শুধরে শেষ পর্যন্ত শিক্ষা খাত কি পেশাদারিত্বের পথে ফিরবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। হামু উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1200। গ্রাম থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে আসছে রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ডক্টর, নার্স ও লজিস্টিক্স সাপোর্ট চেয়েছে রাজধানীর ডিএনসিসি হসপিটাল। চিকিৎসকরা বলছেন টিকার কার্যকারিতা শুরুর আগে সংক্রমণ রোধ সম্ভব নয়। এদিকে হামের টিকা দেয়ায় গাফিলতি খুঁজতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। পাশাপাশি 2 বেডে 2 শিশু, দুজনেই হামে আক্রান্ত। আরেকজন একই রোগে ভুগছেন বাসায়। একসঙ্গে 3 সন্তানের অসুস্থতায় দিশেহারা ফয়সাল দম্পতি। মোট 3 বাচ্চা আমার, 3 জনের হাম, জ্বর, বমি। মিরপুরের বাসিন্দা ফয়সাল ফুটপাতের ছোট্ট ব্যবসা করেই সংসার চালান, কিন্তু সন্তানদের হঠাৎ অসুস্থতায় এলোমেলো সব হিসাব। অনেক পেরেশানিতে, ব্যবসা বাণিজ্য বন্ধ, সবই কিছু বন্ধ। কারণ বাচ্চা সুস্থ না থাকলে বাপ মা কি ভালো থাকে? রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখন এমন দৃশ্য প্রায় প্রতিদিনের। শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। 4 দিন মানে বাসায় ওষুধ খাওয়াইছি, ফার্মেসির ওষুধ, মানে ওষুধ কাজে লাগে না। প্রথমত তো চাকরি ছেড়ে দিতে হয়েছে, এরপরে বাচ্চাদের একটানা খেয়াল রাখতে হচ্ছে। এটা একটু ঘুমালে ওটার সেবা করি, ওটা একটু ঘুমালে এটার সেবা করি। চিকিৎসক বলছেন এখনো কমেনি সংক্রমণ। টিকার ফল পেতে অপেক্ষা করতে হবে আরো 2-3 সপ্তাহ। যে বাচ্চাটি 20 তারিখে টিকা পেয়েছে, সেই বাচ্চাটি তার আসলে অ্যান্টিবডি প্রডিউস হতে 3 সপ্তাহ সময় লাগবে। টিকাটা আসলে কাজ করছে, কিন্তু সারা দেশব্যাপী যে টিকার কার্যক্রমটা, সেটার এফেক্ট পেতে গেলে আমাদের তাহলে ওইভাবে এফেক্ট করতে হবে। তার মানে আমাদের মে মাস ওয়েট করতে হবে আমাদের। হামের টিকা দেওয়ায় কোনো গাফলতি ছিল কিনা তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। সরকারি হিসেবে এরই মধ্যে হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু ছাড়িয়েছে 400। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পিসিবি ট্রাক থেকে নিত্য পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। সুলভ মূল্যের ডাল, চিনি ও সয়াবিন পেতে দীর্ঘ লাইন, চাপ সামলাতে হিমশিম অবস্থা। অভ্যুত্থানকারীদের হত্যায় শেখ হাসিনার নির্দেশের কল রেকর্ড আছে জুলাই স্মৃতি জাদুঘরে। সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেয়া হবে জুলাইয়ের শেষে বা 1 আগস্ট।
সকালে জাদুঘর পরিদর্শনে যান স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী। বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব হয়ে থাকবে এই নিদর্শন। ১.৫ বছরের বেশি সময় ধরে চলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়ন কার্যক্রম। অবশেষে এলো জাদুঘরটি সবার জন্য খুলে দেওয়ার সময়সীমা নিয়ে ঘোষণা। মঙ্গলবার সকালে জাদুঘরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাইয়ের শেষ বা ১ আগস্ট খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন, তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব জুলাই জাদুঘর। বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই জাদুঘর বাংলাদেশের মানুষের জন্য বড় সম্পদ, যা প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিতে পারে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। তো বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলে পতিত শক্তি। বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, সম্পদ আহরণ করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধা জানতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার সফরসঙ্গী ছিলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবারের এই সভায় জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে স্থানীয় সম্পদ ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানির ব্যবস্থা গড়ে তুলেছিল ফ্যাসিস্ট সরকার। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব? তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার বিষয়ে সরকার চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। আমাদের আমলে আমরা চেষ্টা করছি 3টি একসাথে চালানোর জন্য। দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে মধ্যপাড়া পাথর খনি ঘুরে দেখেন মন্ত্রীরা। সময় সংবাদ, দিনাজপুর। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাত 11টার সময় আরও থাকছে। একমাত্র সন্তানকে বাঁচাতে রংপুর থেকে ঢাকা মেডিকেলে এসে পড়েন দালালের খপ্পরে। অক্সিজেন মাস্ক খুলে শিশুকে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নেওয়ার সময় মৃত্যু, অভিযুক্ত আটক। এবার বাণিজ্যের সংবাদ। মূল্যস্ফীতির চাপ পড়েছে টিসিবির পণ্য কিনতে। ট্রাক সেলে হুমড়ি খেয়ে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। ঘটছে একাধিক পণ্য নেওয়ার ঘটনাও। ডিলাররা বলছেন, প্রতি ট্রাকে 400 মানুষকে পণ্য দিতে পারছেন তারা। চাপ সামলাতে পণ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক সহায়তার দাবি তাদের। টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে এমন হুড়হুড়ি। কিছুটা কম দামে নিত্যপণ্য পাওয়ার আশায় সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা নিম্ন আয়ের মানুষের। ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন 50টি ট্রাকে পণ্য দিচ্ছে টিসিবি। প্রতি লিটার তেল 130, চিনি 80 আর মসুর ডাল মিলছে 70 টাকা দরে। একজন অসুস্থ হয়ে দাঁড়ায় আমি প্রতিবন্ধী পেয়ে নিয়ে আসছি। প্রতিদিন এইভাবেই এরকম করে গ্যাঞ্জাম করে নিবে। তবে হুড়হুড়ির মধ্যে পণ্য না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। যারা পাচ্ছেন তপ্ত রোদ আর দীর্ঘ লাইনের ভোগান্তি ম্লান করে দিচ্ছে কম দামে পণ্য পাওয়ার স্বস্তি। সঙ্গে রয়েছে একাধিকবার পণ্য নেওয়ার অভিযোগও। সবাই একবেলা
নিমু সরকারি মাল একজন এনে 5 বার আর আমরা পাই না দেখেন একবার হাতে টোকেন থাকলে কি করে মুছে আবার পিছনে আরেকটা টোকেন লয় এইটা। ডিলাররা বলছেন ট্রাক প্রতি 400 মানুষকে পণ্য দিতে পারছেন তারা, কিন্তু লাইনে এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষের চাপে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় প্রশাসনিক সহায়তার দাবি তাদের। এটা আনসার দিলে সবথেকে বেশি বেটার হয়, বা কোনো সরকারি লোক আমাদের কথা শুনবে না। গভর্নমেন্ট উচিত প্রতিটা খেলার মাঠে মাল দেয়। ঈদ সামনে রেখে 11 মে থেকে সারা দেশে শুরু হওয়া টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। 10 দিনে প্রায় 13,939 টন পণ্য বিক্রি করবে সংস্থাটি। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। বাংলাদেশের রাজনীতিতে শাপলা হত্যা বড় ক্ষত মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে জুলাইয়ে গণহত্যার সাহস পেত না কেউ। বিকেলে রাজধানীর কাকরাইলে শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সীমান্ত হত্যা আর কাঁটাতারের বেড়া দিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আধিপত্যবাদ দিয়ে কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এইটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। আমাদের রাজনৈতিক দলগুলার যদি আরো রাজনৈতিক ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে, তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। কোরবানির পশুর বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে গুলশান বাড়িধারা মিরপুর এলাকায় বর্জ্য বিন ও পলি ব্যাগ বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জায় হলুদ ও সবুজ রঙের বর্জ্য বিন দিয়েছে সিটি কর্পোরেশন। সঠিক বিনে বর্জ্য ফেলতে জনগণকে উৎসাহিত করেন ডিএনসিসি প্রশাসক। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।